না রে, বাসায় যেতে হবে, অনেকক্ষণ আগে এসেছি। ওকে চল, আমিও তোদের তাহলে তো ভালোই। আমি ইতিয়াপুর কানের কাছে এসে, এই আর একটু থাকো না। না সোনা, আম্মু চিন্তা করবে, পর এক সময় আসবো। হুম। কালকে ভার্সিটিতে যাওয়ার সময় দেখা হবে, ঠিক আছে? আচ্ছা। তারপর ইতিয়াপু আর অবন্তী আপু চলে গেল। আমিও আমার রুমে গিয়ে বসে রইলাম, কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলা? বুঝতে পারলাম ইতিয়াপু। সরি জানো, নাম্বার ছিল না, তাই চিনতে পারি নাই। তুমি আমার নাম্বার পাইছো কই? কেন, তোমার নাম্বার পেতে হলে কি আমার কষ্ট করতে হবে নাকি? অবন্তী দিয়েছে। ও, কি করছো? তোমার সাথে আলাপ করছি। তুমি? একা একা বোর হচ্ছি, তুমি থাকলে কত ভালো হতো। একটু ধৈর্য ধরেন সাহেব। হুম। তারপর আর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। রাতে খেয়ে আবার কথা বললাম। সকালে ঘুম থেকে উঠলাম ইতিয়াপুর ফোন পেয়ে। গুড মর্নিং, আমার পিচ্চি বাবুটার ঘুম ভাঙছে? সকাল সকাল ঘুমের 12টা বাজি, এখন বলছো ভাঙছে কিনা? রাগ করে না লক্ষ্মীটি, ঘড়িতে তাকিয়ে দেখো কয়টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমাদের বাসার সামনে চলে এসো। অবন্তী আপু তো যাবে, তাকে নিয়ে আসি। অবন্তী আজকে আসবে না, তুমিই চলে এসো। ওকে। তারপর রেডি হয়ে নাস্তা করে চলে গেলাম ইতিয়াপুদের বাসার সামনে। ফোন দিলাম। কোথায় তুমি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে বাবা একটু দাঁড়াও, আসছি তো। তাড়াতাড়ি আসো। তারপর আরো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। প্রায় 10 মিনিট পর ইতিয়াপুদের বাড়ির গেট খোলার আওয়াজ পেলাম। এখন মনে হয় আসছে। গেট খুলতে যা দেখলাম তা দেখে বড়সড় একটা ক্রাশ খাইলাম। ইতিয়াপু পরীর রূপে বাড়ি থেকে বের হয়ে আসলো। আমি ভাবতেই পারি নাই যে ইতিয়াপু কলেজে যাবে শাড়ি পরে, কারণ আমি দেখলাম ইতিয়াপুর সারা শরীরে নীল রঙের কাপড়, নীল শাড়ি, নীল চুড়ি, মুখে হালকা ময়দা, ঠোঁটে হালকা নীল লিপস্টিক, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো করে সেজেছে ইতিয়াপু। এই হা করে কি দেখছো? ইতিয়াপুর ডাকে আমার ঘোর কাটলো। আমার পরী আপুটাকে দেখি। আর একবার আপু বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কেন, সিনিয়র মেয়েরা তো আপুই হয় নাকি? কিছু বলছে না, রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। না মানে নানু শিখিয়েছিল তাই বললাম আর কি। তাহলে তো নানাকে গিয়ে আপু ডাক, আমাকে ডাকছিস কেন? আচ্ছা আর বলবো না, এখন চলো। চল। তারপর ইতিয়াপু একটা রিক্সা ডাকলো। যদিও আমাদের ভার্সিটি বেশি দূরে না, তবুও কেন জানি ডাক দিল। তারপর রিক্সাতে দুজনে উঠে পড়লাম। ইতিয়াপু বারবার আমার দিকেই ঘেঁষে বসছিল। আমাদের কাছে বিষয়টা ভালো লাগছিল না, তাই আমি একটু ফাঁক রাখার চেষ্টা করছি। তুই নামবি? কই না তো। তাহলে এত ওইদিকে চেপে বসছিস কেন? চুপ করে এদিকে এসে বসে থাক। বেশি কিছু বললাম না, বুঝতেই পারছি মেজাজ গরম, কিছু বললে মার একটাও মাটিতে পড়বে না। ভার্সিটিতে পৌঁছে এখানে এই রিক্সায় বসে থাক, আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকে আসছি। তাহলে আমি এখানে বসে থেকে কি করব? আমিও ক্লাসে যাই। না, আজকে আমরা ক্লাস করব না, সারাদিন ঘুরবো দুজনে, বুঝছিস? তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে যাবে কেন? বাবা এসেছে, স্যারের সাথে কি যেন বলবে, আর আমাকেও যেতে বলেছে। ও ঠিক আছে, যাও। হুম। তারপর ইতিয়াপু চলে গেল। আমি গেটের বাইরে রিক্সায় বসে রিক্সাওয়ালার সাথে গল্প করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, ইতিয়াপুর কোনো খবর নাই। ইতিয়াপুর বান্ধবীরা অর্থাৎ বিথি আপু তার গ্যাং নিয়ে বসে আড্ডা দিচ্ছিল, আর আমাকে দেখিয়ে দেখিয়ে যেন কি বলছিল। হঠাৎ দেখলাম বিথি আপু আমাকে ডাকলো, তাই কাছে গেলাম। বলেন আপু। তোমার সাথে আমার কিছু কথা আছে। বিথি আপুর তুমি বলা শুনে অনেকটা অবাক হইলাম। জি বলেন। বিথি আপু সবার দিকে একবার তাকিয়ে একটা গোলাপ ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বিশ্বাস করো হিমান্ত, প্রথম যেদিন তোমাকে ক্যাম্পাসে দেখেছিলাম ওই দিনই তোমাকে আমার ভালো লেগে যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হিমান্ত, ফিরিয়ে দিও না আমায়। বিথি আপুর কথা শুনে আমার মাথা ঘুরছে। কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলা তো অসম্ভব, কারণ আমি তো ইতি আপুকে ভালোবাসি। আর যদি না বলি তাহলে তো আরো ঝামেলা হতে পারে। এখন একমাত্র ইতি আপুই বাঁচাতে পারে আমাকে। বলতে না বলতে দেখতে পেলাম ইতি আপু এবং সাথে একজন বয়স্ক লোক ক্যাম্পাসে আসছে। বুঝতে বাকি রইল না যে ওই বয়স্ক লোকটা ইতি আপুর বাবা। ইতি আপু এতক্ষণে বিষয়টা দেখে নিয়েছে যে বিথি আপু ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু আঙ্কেল সাথে আছে বলে মনে হয় আসতে পারছে না। বিথি আপু আমার হাত ধরে। কি হলো, কিছু তো বলো প্লিজ। ইতি আপু এসে বিথি আপুকে চড় মারলো। তো সাহস হয় কি করে হিমান্তকে প্রপোজ করার? ও শুধু আমার, জীবনে আর কোনোদিন যেন তোকে আমার কিংবা হিমান্তের কাছে না দেখি। ইতি আপু একেবারে কথাগুলো বলে ফেললো বিথি আপুকে। বিথি আপু কিছু বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চল। ইতি আপু আমার হাত ধরে টেনে নিয়ে রিকশায় তুলে দিল। আঙ্কেলকে দেখলাম মুচকি এসে চলে গেল। কি আশ্চর্য, মেয়েকে কিছুই বলল না। যাক,
ইতি আপু আমার পাশে উঠে বসলো এবং সোজা পার্কে এসে নেমে গেল। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে দিল ইতি আপুই। পার্কের একটা চেয়ারে বসে পড়লো ইতি আপু। আমিও পাশে গিয়ে বসলাম। বসার সময় একটা কথাও বলে নাই, এখনো অনেক রেগে আছে। ইতি আপু, কি সাউন্ড মাইরি, দুই গালে দুইটা বসিয়ে দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। আর কখনো আমার সাথে কথা বলবি না, যা ভাগ এখান থেকে। এতটা ভয়ঙ্কর হয়ে যাবে ভাবতেও পারিনি। সরি। কিছু না বলে সেখান থেকে উঠে গিয়ে দূরে ঘাসের উপরে বসে পড়লো। আমি সামনে গিয়ে কান ধরে বসে পড়লাম। সরি, আর কখনো ভুল হবে না, এবারের মতো মাফ করো। কোনো কথা না বলে চুপ করে বসে আছে। কথা বলবা না? আমার আর কি করার, এতক্ষণ তো অনেক কিছুই বললাম কিন্তু কাজ হলো না, তাই মিশিয়ে দিলাম 4 ঠোঁট। হঠাৎ করে লিপ কিস করা ইতি আপু চমকে গিয়েছিল। হয়তো ভাবতেই পারিনি আমি এমন কিছু একটা করে ফেলবো। তাতে কি, মজা তো ঠিকই পাচ্ছে। নিজের ইচ্ছায় কিস করলেও নিজের ইচ্ছায় ছাড়াতে পারছি না। পাগলের মতো হয়ে গেছে ইতি আপু। মনে হচ্ছে সব রাগ আমার ঠোঁটের উপর দিয়েই যাচ্ছে। এতে আমার আরো দ্বিগুণ ভালো লাগছে। এভাবে প্রায় 3-4 মিনিট থাকার পর ইতি আপু নিজেই ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। আপুর কি রাগ কমছে? উফ, তুই কেন বুঝিস না? আচ্ছা, বিয়ের পরও কি আমাকে আপু বলে ডাকবা? কি করব তুমিই বলো। আপু ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে, না চাইতো মুখ দিয়ে বেরিয়ে আসে। আমার আপুর ডাকটা শুনতে ভালো লাগে না। তাহলে কি বলে ডাকবো? কি আবার বউকে নাম ধরে ডাকবা? সিনিয়রকে নাম ধরে ডাকতে কেমন যেন লাগে। কেমন লাগে? জানি না। আচ্ছা, পরে তোমাকে আমার নাম শিখিয়ে দেব, একেবারে মুখস্থ করিয়ে দিব। এখন বাসায় চলো। এখনই চলে যাবা? কি করব এখানে থেকে? দুপুর হলো মাত্র। হোক, সমস্যা নেই, চলো। ওকে চলো। তারপর দুইজনে বাসায় চলে আসলাম। ইতি চলে গেল তাদের বাসায় আর আমি অবন্তী আপুদের বাসায়। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে শুয়ে এফবিতে মেয়েদের সাথে লাইন মারছিলাম। এমন সময় ইতি আপুর ফোন। হ্যালো আপু। চুপ, একটা কথাও বলবি না। কি হলো, কথা বলিস না কেন? তুমি তো না করলা। উফ, তোমাকে নিয়ে আর পারি না। কি পারো না? চুপ, বাসায় গিয়ে ফোন দিল না কেন? মনে ছিল না, তার থেকে বড় কথা হলো খিদে লাগছিল প্রচুর। না খেলে এখনই পটল তুলতে হতো। এখন তো ফোন করতে পারতা। এখনই করতাম, তার আগে তুমি ফোন করলা। কি করো এখন? শুয়ে রইছি, ঘুমানোর চেষ্টা করছি। আচ্ছা, ঘুমাও। বাই। বাই। কল কেটে দিয়ে কানে হেডফোন লাগিয়ে কয়েকটা ছ্যাঁকা খাওয়া গান ছাড়লাম। গান শুনে বুকটা ফেটে কান্না আসতেছিল। চোখ দিয়ে 2-3 ফোঁটা পানিও বের হয়েছে। পরক্ষণে মনে পড়লো আমি তো ছ্যাঁকা খাই নাই, তাইলে চোখ থেকে পানি আসে কিভাবে? বিষয়টা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম অবন্তী আপুর ডাকে। তারপর অবন্তী আপু যা বলল তা শুনে খুশিতে ড্যান্স দিতে ইচ্ছা করতেছিল, কারণ অবন্তী আপু বলছিল আজকে ইতি আমাদের এখানে থাকবে। কিন্তু কেন? আম্মু আর আব্বু মামার বাসায় যাচ্ছে। আমার সামনে এক্সাম, তাই যেতে পারবো না। আর তাই মা বাবা যাওয়ার সময় ইতির আম্মুকে ফোন করে বলে দিয়েছি ইতিকে যেন পাঠিয়ে দেয়। সত্যি আজকে ইতি আপু এখানে থাকবে? সত্যি। এখন না বসে থেকে ফ্রেশ হয়ে যা, এদিকে নিয়ে আয়। ওকে আপু, জাস্ট 2 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। যা। কিন্তু তুই হঠাৎ করে এত খুশি হলি কেন? কারণ কি? না এমনি, তুমি বুঝবে না, যাও তো। বুঝি, সব বুঝি। হাসতে হাসতে অবন্তী আপু বেরিয়ে গেল। আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর বেরিয়ে গেলাম অবন্তী আপুদের বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছে। ইতি আপুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপ দিলাম। একজন মহিলা এসে দরজা খুলল। বুঝতে বাকি রইল না এটা ইতি আপুর আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? চিনলাম না তো। আমাকে অবন্তী আপু পাঠিয়েছে। ও, তাহলে তুমি হিমান্ত? জি আন্টি। ভিতরে এসো বাবা। তারপর ভেতরে চলে আসলাম। একটা জিনিস ভেবে পাচ্ছি না, আন্টি আমার নাম জানলো কি করে? অবন্তী আপু ফোন করে বলেছে নাকি ইতি আপু বলেছে? হয়তো অবন্তী আপু। আন্টি, ইতি আপু কোথায়? আমার কথা শুনে আন্টি একটা রহস্যময় হাসি দিলেন। তোমার আপু উপরে রেডি হচ্ছে। আম্মু? ওপরে তাকিয়ে দেখলাম ইতি আপু সেজেগুজে এসে দাঁড়িয়ে রেগে আন্টির দিকে তাকালো। ওই যে তোমার ইতি আপু। আন্টি হাসতে হাসতে চলে গেল। আর এইদিকে ইতি আপুর আগে গজগজ করতে করতে নিচে নেমে এলো। ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আপু আপু করে বকবক করছিলি কেন? না মানে আন্টি ছিল তো। নিকুচি করেছে তোর আন্টির? মানে? কিছু না, চল যাই। যাই মানে? প্রথম শ্বশুর বাড়ি আসলাম, কিছু না খেয়ে চলে যাব?
খেতে হবে হবে না, রাক্ষস কোথাকার, চল। চলো। চারিদিকে তাকিয়ে তাকিয়ে এগোচ্ছি। কই ভাবলাম আন্টি এসে আটকাবে, বলবে খেয়ে যাও বাবা, কিন্তু আন্টির কোনো নাম গন্ধও নাই। ইহা কি অদ্ভুত পরিবার মাইরি, জামাই আদর করতেও জানে না। অতএব বুক ভরা কষ্ট নিয়ে বেরিয়ে আসলাম শ্বশুর বাড়ি থেকে। আমি আর ইতি আপু একসাথে হাঁটছি। খুব ইচ্ছা করছে ইতির হাত ধরে এই চাঁদনি রাতে হাঁটতে, কিন্তু যদি থাপ্পড় দেয়। এমনিতেও যা রেগে আছে সেই ভয়ে আর ধরি নাই। সব আশা তো পূরণ হওয়ার থাকে না। চলে আসলাম অবন্তী আপুদের বাড়িতে। রাস্তায় একটা কথা পর্যন্ত বলে নাই। বাড়িতে এসে সবাই রাতের মতো একসাথে ডিনার করে নিলাম। তারপর তিনজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার ঘরে চলে আসলাম। ইতি আপু থাকবে অবন্তী আপুর সাথে, আর আমি একা একা বিধবার মতো থাকবো। যা ঘরে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে যা দেখলাম তা দেখে বড়সড় একটা টাস্কি খাইলাম। ইতি আপু আমার ঘরে এসে দরজা বন্ধ করছে। দরজা বন্ধ করে কোনো কথা না বলে সোজা আমার বিছানায় শুয়ে পড়লো। তুমি এখানে? কেন, থাকলে কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে কেন? কিন্তু এক ঘরে একটা ছেলে আর একটা মেয়ে। কথা না বলে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ো। ওকে, আমার কি, আমার জন্য তো ভালোই। মুচকি হাসি দিয়ে পাশে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করছিলাম, কিছুতেই ভালো লাগছিল না। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। ইতি আপুকে আস্তে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ঘাড়ে ছোট্ট একটা কিস করলাম। ইতি আপু হালকা একটু কেঁপে উঠলো। আমার দিকে ঘুরে তাকিয়ে, এই কি করছো? ভালো হবে না কিন্তু, দুষ্টুমি করলে চলে যাব কিন্তু। জি না, এখন আর হচ্ছে না। তুমি চাইলেও যেতে দিব না। কি করবা? দেখাবো। দেখাও দেখি। আমি আর কিছু না বলে ওর ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে নিয়ে আসলাম। ইতি আপু অনেকটা কেঁপে উঠলো। ইতি আপুর রেসপন্স পেলাম প্রায় 3-4 মিনিট পর। ইতি আপু ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল এবং ওপর থেকে টান দিয়ে কোলবালিশটা মাঝখানে রেখে দিল। এটা কেন আবার? সরাও তো। না, তোমার উপর বিশ্বাস নাই। সাবধান, এই বালিশে এপারে আসবে না। আসলে কি করবা? মায়ের একটাও মাটিতে পড়বে না। চুপচাপ লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। এভাবে ঘুম আসলে তো? ওকে, তাহলে আমি যাই, তখন আসবে। না থাক, এমনিতেই ঘুম আসবে, এখানেই থাকো। এই তো গুড বয়। কি আর করার, চোখ বন্ধ করে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই অবস্থায় কি ঘুম আসে নাকি? অনেক চেষ্টার পর কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পাইনি। মাঝরাতে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করছিলাম। বুঝতে বাকি রইল না যে ইতি আপু কোলবালিশ টপকে ফেলেছে, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। অনেকবার শুনেছি ঘুমন্ত অবস্থায় নাকি মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। খুব দেখতে ইচ্ছা করছিল ইতি আপুকে ঘুমন্ত অবস্থায়, কিন্তু তার আর উপায় নেই। কারণ আমি যদি লাইট অন করতে চাই তাহলে ইতি আপুকে সরাতে হবে, কিন্তু আমাকে যেভাবে ঝাপটে ধরে জড়িয়ে আছে ইচ্ছে করছে না ছাড়াতে। তাই আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবেই ঘুমিয়ে গেলাম। ফোন কলের আওয়াজে শুনে ঘুম ভেঙে গেল। বিছানার উপরে হাত দিয়ে ফোনটা পেয়ে গেলাম। ঘুম ঘুম চোখে নামটা দেখলাম আম্মুর নামে সেভ করা। কলটা ধরলাম। হ্যাঁ আম্মু বলো। এত সকাল সকাল ফোন দিলা কেন? কি হলো আম্মু, কথা বলছো না কেন? কিছু না বলে ফোনটা কেটে গেল। বুঝলাম না আম্মু কথা না বলে ফোনটা কেটে দিল কেন। কিছু কি হয়েছে? হঠাৎ অনুভব করলাম আমার হাতের ফোনটা আমার ফোনের থেকে ছোট মনে হচ্ছে। বুঝতে বাকি রইল না যে আমি ইতি আপুর ফোন ধরে ফেলেছি। ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। ইতি আপুর দিকে তাকিয়ে দেখলাম এখন আমার বুকের উপরে সুন্দরভাবে ঘুমাচ্ছে। ইতি আপু, এই আপু। ধুর, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও আর শক্ত করে জড়িয়ে ধরো। আর কতক্ষণ এইভাবে থাকবে? সকাল হয়ে গেছে তো। উঠতে ইচ্ছে করতেছে না তো। তোমার আম্মু ফোন দিছিল। তাতে কি, কথা বলো না তো, ঘুমাতে দাও। আসলে ভুল করে আমি ফোন ধরে কথা বলে ফেলেছি। কি বলছো তুমি? ইতি আপু লাফ দিয়ে উঠে বসলো। ধুর, তুমি কেন ফোন ধরতে গেলে? কি জানি কি ভেবে বসে আছে। আমি কি জানতাম নাকি যে এটা তোমার ফোন? আমি তো আমার ফোন ভেবেই ধরেছি। এখন কি হবে? এই দেখো আবার ফোন দিয়েছে। তুমি বসো, আমি কথা বলে আসি। তারপর ইতি আপু বারান্দায় কথা বলতে চলে গেল। অনেকক্ষণ কথা কাটাকাটি হলো। ইশারাতে বুঝলাম অনেক কথা হয়েছে, কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। অনেকক্ষণ কথা বলার পর দেখলাম ইতি আপু মন খারাপ করে আমার দিকেই আসছে। হয়তো আন্টি কিছু বলেছে। আমার জন্যই হয়েছে সব। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছিল। কি হয়েছে? কথা নাই, মাথা নিচু করে আছে। বলো কি হয়েছে? বললে বিশ্বাস করবা? বলো শুনি। আম্মু আমাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছে। একটা মুচকি হাসি দিয়ে এসে আমি জড়িয়ে ধরলো। কি সত্যি বলছো? একদম সত্যি। তাহলে এতক্ষণ মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছিলে কেন? এমনি তোমাকে একটু ভয় দেখানোর জন্য। কিন্তু বিয়ে কি করে ঠিক করলো? মা বাবার সাথে যোগাযোগ করলো কি করে আন্টি? অবন্তীর আব্বুর কাছ থেকে নাম্বার নিয়ে ফোনে কথা বলেছে। এখন তোমার বাবা মা এখানে আসছে। কিন্তু এখানে কেন? এখানে আসলেই বুঝতে পারবে। ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে উঠে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? নতুন বউ, বাসার বাইরে থাকা যাবে না,
তাই বাড়িতে চলে যাচ্ছি। পাগল বলে কি? সারা রাত যে পরপুরুষের সাথে রাত কাটালে ওইটা কি ছিল? চুপ। আমার ইচ্ছে হয়েছে তাই থাকছি, আর একটা কথা বললে গুনে গুনে 29টা থাপ্পড় দিব। না থাক, যাও। থাপ্পড় খাওয়ার ইচ্ছা নাই। হুম। ইতি আপু দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে আমার খুশিতে ড্যান্স দিতে ইচ্ছা করছে। অবশেষে ইতি আপুকে নিজের করে পাবো। উঠে ফ্রেশ হয়ে নিলাম। অবন্তী আপু নাস্তা করার জন্য ডাকলো, তাই টেবিলে গিয়ে বসলাম। একটু পর দেখলাম অবন্তী আপু আর ইতি আপু একসাথে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। ইতি আপু, তুমি এখনো যাও নাই? কি হলো দুলাভাই, আমার বান্ধবীকে আমার বাসা থেকে তাড়িয়ে দিচ্ছেন? অবন্তী আপুর কথা শুনে রীতিমতো টাসকি খাইলাম। দুলাভাই মানে? ওরে বাবা, এখন কিছুই বুঝিস না? আপু তুমিও না? মাথা নিচু করে আছি, খুব লজ্জা করছিল। ইতি আপু পাশে এসে দাঁড়িয়ে, কি হলো আমার লাজুক বর, লজ্জা করছে? অবন্তী আপুকে উদ্দেশ্য করে, আপু তুমি কি খাইতে ডাকছো? এটি শর্ত, দুলাভাইকে একটু জামাই ভোজন করতে দে। আমি গেলাম। উঠতে যাব, ঠিক ওই সময় ইতি আপু আবার হাত ধরে বসিয়ে দিল। আরে আরে, আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম আর তুমি কিনা না খেয়ে উঠে যাচ্ছ। তুমি রান্না করছো কেন? তোমার জন্য, খেয়ে দেখো ভালো হয়েছে কিনা। পরে দেখা যাবে আমার রান্না তোমার পছন্দ হবে না, তাই আগে থেকে এই টেস্ট করিয়ে দিচ্ছি। ভালো না হলে বলতে পারো। এখনো বিয়ে হয় নাই, যে ভালো রান্না করতে পারে তাকে গিয়ে বিয়ে করে নেবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো। আপনারাই বলেন, এটাকে কি টেস্ট করানো বলে, নাকি ঘাড় ধরে ভালো হয়েছে বলতে বাধ্য করা বলে? কি আর করার, খারাপ তো বলাই যাবে না। খারাপ বললে ইতি আপুকে হারাবো, তার থেকে একটু মুখে দিয়ে ভালো বলে দেই। সামনে তাকিয়ে দেখলাম অনেক রকমের আইটেম করা আছে। এতগুলো ইতি আপু আমি ফ্রেশ হতে হতে করে ফেললো। নিশ্চয়ই এখানে চিটিং আছে। কি আর করার, সামনে থেকে একটু বিরিয়ানি মুখে দিয়ে লাফ দিয়ে উঠলাম। ওফ আপু, কি আর বলবো, চমৎকার হয়েছে রান্নাটা। খেয়েই বুঝতে পারছি এটা কখনোই অবন্তী আপু রান্না করতে পারবে না, একমাত্র তুমি রান্না করেছো বলেই এত ভালো লাগছে। ইতি আপুকে খুশি করার জন্য বাড়িয়ে বললাম। হপ, দাপ্পাবাজ কোথাকার। ওইটা আমি রান্না করিনি, ওইটা অবন্তী রান্না করছে। বলার সাথে সাথেই আমার হাওয়া বেরিয়ে গেল। না না, মানে একটু ভুল হয়েছে, ওই খাবারটা একদমই ভালো হয় নাই। আবার নিজের জায়গায় এসে বসলাম। ওইদিকে অবন্তী আপু হাসতে হাসতে শেষ। ইতি আপুকে উদ্দেশ্য করে, আচ্ছা আপু তুমি কোনটা রান্না করছো? ওই যে নুডলস। ইতি আপুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কয় কি, নুডলস কেমন হয়েছে ওইটাও কি টেস্ট করা লাগে? কই, ভাবলাম এত কিছু রান্না করছে, কিন্তু অবশেষে জানতে পারলাম নুডলস রান্না করছে। কি আর করার, নুডলস কি আর খারাপ হতে পারে? কি হলো, খাও। এত কষ্ট করে রান্না করলাম। ভাবতে টাসকি খাইলাম। নুডলস রান্না করতে কষ্ট লাগে, এই তো খাইতেছি। বুক ভরা কষ্ট নিয়ে নুডলস পুরোটাই খেয়ে নিলাম। ভালো হয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। ওর মিষ্টি হাসির ভাগ নিয়ে খাবার টেবিল থেকে উঠতে যাব, হঠাৎ কেউ কলিং বেলে চাপ দিল। অবন্তী আপু দরজা খুলে দিল। দরজা খুলতে অবাক হয়ে গেলাম। অবন্তী আপুর বাবা মা এবং আমার বাবা মা একসাথে এসেছে। তারা একসাথে হলো কিভাবে? অবন্তী আপু সবার সাথে আলাপ করলো। ইতি আপুকে ইশারা দিয়ে জানিয়ে দিলাম যে ওনারা আমার বাবা মা। ইতি আপু গিয়ে সালাম করলো। সবাই একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম, আর ইতি আপু চলে গেল বাসায়। একটু পর আম্মু রুমে আসলো। একটু পর আমরা শপিং এ যাব, তৈরি হয়ে নে। হঠাৎ শপিং এ কেন? তোর বিয়ের জন্য। আমার বিয়ে? কখন, কোথায়, কিভাবে? আগামীকাল এখানেই তোর বিয়ে হবে, ইতির সাথে। কিন্তু এই বিষয়ে তোমরা আলোচনা করলে কখন? আসছই তো সবে মাত্র। এত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চল আমাদের সাথে, তোর বাবার আঙ্কেল অপেক্ষা করছে। ওকে চলো। চলে গেলাম শপিং মলে। আমি, বাবা মা আর অবন্তী আপুর বাবা সবাই মিলে কিছু শপিং করে নিয়ে চলে আসছিলাম। অবশেষে সবাই বাসায় চলে এলাম। রাতে ঘুম আসছিল না। ইতি আপুকে ফোন দিলাম, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। হঠাৎ এমন হলো কেন কিছুই বুঝতে পারছিলাম না। ঘুম আসছিল না, অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখলাম সারা বাড়িতে লোকজন, বাড়ি সাজানো হচ্ছে। কি করে যত তাড়াতাড়ি সবকিছু করেছে আল্লাহই জানেন। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। ইতি আপুকে নিয়ে আসা হলো। মেহমানরা সবাই বউ দেখতে ব্যস্ত। এদিকে রাত হয়ে গেল, চাঁদে একা একা বসে আছি। একসময় সবাইকে আড়াল করে চায়ের দোকান থেকে 2টা সিগারেট আর একটা দিয়াশলাই নিয়ে এসেছিলাম। অনেক গল্প পড়েছিলাম বাসরাতে জামাই নাকি মাঝরাত পর্যন্ত চাঁদে কাটায়, তাই সিগারেট নেওয়া। একটা সিগারেট জ্বালিয়ে নিলাম, শেষ করে ফেলে দিতে পেছন থেকে অবন্তী আপু ডাক দিল। পিছনে ফিরলাম। ঘরে বউ একা একা বসে আছে, তুই এখানে কি করছিস? কই, একা একা বসে আছে? আসার সময় দেখলাম আমার বউ ব্যস্ত আছে। চুপ, চল এখান থেকে। অবন্তী আপু আমাকে নিয়ে চলে গেল বাসর ঘরে। আমাকে ঘরে ধাক্কা দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। বিছানায় দেখলাম ইতি আপু লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। অবাক হলাম, আমাকে সালাম করতে আসলো না কেন? শুনেছি বাসরাতে মেয়েরা ছেলেদের পায়ে ধরে সালাম করে, কিন্তু এখানে তো কিছুই হচ্ছে না।
থাক, কি আর করার। বুক ভরা কষ্ট নিয়ে ইতি আপুর পাশে গিয়ে বসলাম। ইতি আপু এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউই নেই। আস্তে করে ঘুমটা তুললাম। সত্যি আজ ইতি আপুকে সেই লাগছে। বাহ আপু, তোমাকে তো আজকে সেই লাগছে। দিল কানের নিচে একটা। নিজেকে সামলাতে না পেরে বিছানায় পড়ে গেলাম। এত জোরে কেউ মারে? ইতি আপু আমার বুকের উপরে উঠে বসেছে। ওই আমি তোর কোন বাপের দ্বিতীয় বউয়ের মেয়ে যে আমাকে আপু বলিস? না মানে সিনিয়র তো, তাই। তো বিয়ে করেছিস কেন? দেখবা কেন বিয়ে করছি? কি? আর কিছু বলার সুযোগ না দিয়ে পেছন থেকে মাথাটা টান দিয়ে ওর ঠোঁট দুটোকে আমার ঠোঁটে মিশিয়ে নিলাম। ইতি আপুও কোনো বাধা দিচ্ছে না, দিবেই কেন, এটার অপেক্ষাই তো ছিল। বাকিটা ইতিহাস।